আমরা বাংলাদেশের মেয়েরা কিন্তু আমরা শক্তির দিক থেকে এগিয়ে আছি, বাট টেকনিক্যাল দিক থেকে আমরা পিছিয়ে আছি। প্রিয় দর্শক, কূটনীতি শুধু আলোচনার টেবিল কিংবা দ্বিপাক্ষিক চুক্তিতেই সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো দু দেশের বন্ধুত্ব আর সহযোগিতার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠে খেলার মাঠ। চীনের তপ্ত বালুচরে যখন এশিয়ান বিচ গেমসের আসর বসে, তখন সেখানে শুধু পদকের লড়াই হয় না, পাশাপাশি তৈরি হয় এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন সেতু। এবারে এশিয়ান বিচ গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহণে ঢাকা বেইজিংয়ের মধ্যে স্পোর্টস কোঅপারেশন বা ক্রীড়া সহযোগিতা কোন নতুন উচ্চতায় গেল? চীনের বিশ্বমানের স্পোর্টস অবকাঠামো, আধুনিক কোচিং এবং প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কীভাবে লাভবান হতে পারে? আর এ ধরনের মেগা ইভেন্টে দু দেশের পিপল টু পিপল এক্সচেঞ্জ কিংবা জনগণের মধ্যকার সম্পর্ক কতটা মজবুত করছে? প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকের বিষয় ক্রীড়া কূটনীতি, বাংলাদেশ ও চীন, সহযোগিতা ও বিনিময়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য যারা আছেন স্টুডিওতে পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন জাতীয় নারী কাবাডি দলের একজন তারকা খেলোয়াড় বৃষ্টি বিশ্বাস। আমার সঙ্গে আরও আছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, যিনি এই এশিয়ান গেমস, বিচ গেমস মাঠ থেকে সরাসরি উপভোগ করেছিলেন প্রতিটি মুহূর্ত। তিনি হচ্ছেন মুরসালিন আহমেদ। এবং আমার সঙ্গে চীন থেকে যুক্ত আছেন চীনা সাংবাদিক এবং মিডিয়া প্রফেশনাল ওয়াং চুইয়াং জিনিয়া। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরু করতে চাই বৃষ্টি বিশ্বাস আপনাকে দিয়ে। আপনি জাতীয় দলের একজন নারী তারকা হয়ে উঠলেন কিভাবে? আপনার আসলে ক্যারিয়ারের শুরুটা কিভাবে হলো? আসলে কিভাবে আপনি এই জাতীয় দলে জায়গা করলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন গেমস খেলছেন, বিভিন্ন সফলতা এনে দিচ্ছেন দেশের হয়ে, এইটা কিভাবে হলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার শুরুটা অনেক সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমি 2018 লাস্ট থেকে আমার কাবাডির জার্নিটা শুরু। সেখানে 2019 সালে ফার্স্ট সাব গেমসের যে ক্যাম্প, ওইখান থেকে আমার ইন্টারন্যাশনাল পর্যায়ের গেম শুরু হয়। এখনো পর্যন্ত আমি রানিং আছি। আমি 2019 সালে সাব গেমস নেপালে অনুষ্ঠিত হয়, সেখানে অংশগ্রহণ করি। সেখানে আমার রেজাল্ট ছিল। তারপর এশিয়ান গেম চায়নাতে হয়েছিল, সেখানে অংশগ্রহণ করি, কিন্তু এখানে আমাদের কোনো এশিয়ান গেমসের রেজাল্ট ছিল না। প্লাস এরপর ইরানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেখানে আমাদের পদক ছিল। ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের পদক ছিল। এবং লাস্ট গেম আমাদের চীনে অনুষ্ঠিত হয়েছে, যেটা বিচ গেমস, সেখানে আমাদের পদক ছিল। এখানে জার্নিটা অনেক কঠিন ছিল। আর্থিকভাবে আমাদের প্রথমে শুরু করছি, ফ্যামিলির থেকেও আমি পুরোটা সাপোর্ট পাইনি, প্লাস আমার এলাকা থেকেও আমি পুরোটা সাপোর্ট পাইনি। যতটা করছি আমার মনোবল থেকে। আমার ফ্যামিলির থেকে যতটুকু সাপোর্ট ছিল, আমার এলাকার জন্য আমার ফ্যামিলি থেকে ওইটুকু সাপোর্ট দিতে পারতো না, কারণ আমি আর্থিকভাবে সহযোগিতা পাইতাম না। এবং আর্থিকভাবে না পেলে আমার পরিশ্রম করতে কিন্তু আর্থিকভাবে আমাদের সহায়তা লাগবে। যখন আমি আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছি না, তখন আমি মাঠেও ঠিক পরিশ্রম দিতে পারছি না। পরিশ্রম না দিতে পারলে আমাদের কিন্তু রেজাল্টটাও ঠিক ওইভাবে আসবে না। এখন 2019 সালে আমরা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা পেতাম, সেভাবে আমরা পরিশ্রম করতে পারতাম না, বিধায় রেজাল্টটাও সেভাবে আমরা আনতে পারতাম না। 2022 সালে চীনে অনুষ্ঠিত যে গেম এশিয়ান গেমসটা, সেখানে আমি অংশগ্রহণ করি। আমি একজন রেডার। সেখানে আমাদের বাংলাদেশের সব থেকে দুর্বল পয়েন্টটা ছিল হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট। আচ্ছা, টেকনিক্যাল দিক থেকে আমরা একটু দুর্বল ছিলাম। আমরা বাংলাদেশের মেয়েরা কিন্তু আমরা শক্তির দিক থেকে এগিয়ে আছি, বাট টেকনিক্যাল দিক থেকে আমরা পিছিয়ে আছি, যেটা এখনো পর্যন্ত এটা চলমান আছে। এই ঘাটতিটা কাটিয়ে উঠতে হবে। আপনি এই যে চায়না বা বিভিন্ন আন্তর্জাতিক গেম খেললেন এবং চীনের বিচে এই যে কাবাডি খেললেন, এইখান থেকে, এই খেলার পর থেকে, এই খেলা থেকে আপনি কি অভিজ্ঞতা পেলেন যে আসলে কি করা দরকার আপনার টিমের জন্য বা নিজের জন্য? বিচ গেমস এবং ম্যাট গেমস যেটা আমাদের, এটা অনেকটা পার্থক্য। যেরকম ম্যাটে কিন্তু অনেক টেকনিক ইউজ করা যায়,
কিন্তু বালিতে এই টেকনিকটা ইউজ করা যায় না। বালিতে বেশিরভাগ হচ্ছে শক্তির কাজ হয়। সেখানে বাংলাদেশ, আমি মনে করি চীনের থেকে আমরা এদিক থেকে এগিয়ে আছি। আচ্ছা, যে সেখানে আমরা কিন্তু চাইনিজ টাইপকে হারিয়েছি বিচে, বাহ, কিন্তু ম্যাটে আবার আমরা বিশ্বকাপে যে ম্যাটে গেম হয়েছে ওটা আমরা ওদের কাছে হেরে গেছি। জি, এখানে ওদের হচ্ছে টেকনিক্যাল দিক থেকে এগিয়ে আছে, যেটা বিচে কিন্তু বেশি ফুটওয়ার্ক করা যায় না, মুভমেন্ট করা যায় না, শক্তিটা এখানে বেশি। জি জি, শক্তি দিয়ে আর কি বেশি আছে, শক্তিটা কাজে লাগে। কিন্তু চাইনিজ টাইপ ম্যাটে যে ওদের যে ফুটওয়ার্ক, যে টেকনিক, বা আমাদের কাবাডিতে অনেক ধরনের ট্যাকেল আছে যেগুলো আর কি চীন আমাদের থেকে এগিয়ে আছে। অ্যাঙ্কেল হোল্ড, চেন, ডুবকি, চেক, যেগুলো আমরা বাংলাদেশ এইগুলোর থেকেই আমরা কিছুটা পিছিয়ে আছি। আগের তুলনায় বর্তমানে আমাদের দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, আমাদের মাসিক যে ভাতাটা করেছে, এটা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ। তার পাশাপাশি আমাদের যে স্কুল লেভেল থেকে যে খেলার যে নিয়মটা চালু করেছে, আমি মনে করি এখন কাবাডি যে পর্যায়ে আছে, পরবর্তী প্রায় 2 বছরের ভিতরে আমাদের কাবাডি মানে বিশ্বমঞ্চে অনেক ভালো একটা পদক আনতে পারবে। জি, ধন্যবাদ বৃষ্টি। আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে। মোরসালিন, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমাদের দেশের ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টনের মতো খেলাগুলো মান উন্নয়নে চীনের বিশ্বমানের স্পোর্টস একাডেমি বা প্রশিক্ষণ, এমনকি চীনেও ধরেন ক্রিকেটের, যেমনটি আমরা জানি যে আমাদের বাংলাদেশের তারকা খেলোয়াড় আমিনুল ইসলাম ব্যাপক ভূমিকা রেখেছিলেন যে চীনে ক্রিকেটকে নতুনভাবে নতুন উদ্যমে শুরু করার জন্য। তো দু দেশের মধ্যে ক্রিকেট ডিপ্লোম্যাসি কিভাবে কাজে লাগানো যেতে পারে? চমৎকার একটা প্রশ্ন করেছেন। যখন সানিয়াতে এশিয়ান বিচ গেম চলছিল, তখন কিন্তু দু দেশের মধ্যে একটি পাক্ষিক একটি চুক্তি বিনিময় হয়, যেটা সানিয়াতে হয়। সেখানকার শীর্ষস্থানীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়াঙ্গনের স্থানীয় সংগঠক এবং মানে স্পোর্টস এক্সপার্টদের সঙ্গে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের একটি চমৎকার একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখান থেকে দু দেশের মধ্যে কি ধরনের এক্সচেঞ্জ করা যায়, স্পোর্টস, তারপরে ট্যুরিজম, এরকম নানা বিষয়ে আলাপ হয়। সেখান থেকে আমাদের পক্ষের থেকে বলা হয়েছিল যদি সার্ফিং, শুটিং, তারপরে টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ফুটবল, এই ধরনের খেলাধুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে, এবং আরও কিছু কিছু খেলাগুলোকে আলোচনায় আসছিল। সেই ক্ষেত্রে চায়না যিনি প্রতিনিধি, তারা বলছে যে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করে ততটুকু আমরা করব। ঠিক অনুরূপভাবে চায়না থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে যেহেতু 2010 থেকে চায়নার যে ক্রিকেটটা যে প্রচলনটা ঘটেছে, সেখানে আমাদের যে সাবেক তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম, যিনি কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, উনি কিন্তু 2010 থেকে চায়নার ক্রিকেটটা নিয়ে কিন্তু কাজ করছে এশিয়ান ক্রিকেটের মাধ্যমে। সেখানে চায়নাতে প্রচুর ক্রিকেট জনপ্রিয়তা পাচ্ছে দিন বাই দিন, এবং ওইখানে কিন্তু অনেক আন্তর্জাতিক মানের আপনার পিচ তৈরি হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে। এবং আপনি যদি ফলো করেন যে বছর 3 আগে 2023 যেটা হাংচু এশিয়ান গেমস হলো, সেখানে কিন্তু ক্রিকেট একটা চমৎকার ভেন্যু ছিল, সেটা নিজেও আমি কভার করেছি। সেদিক থেকে চায়না কর্তৃপক্ষ বলেছে যে তার আগ্রহ ক্রিকেটের সাপোর্টটা নিতে বাংলাদেশ থেকে। আচ্ছা, আর তেমনি আর কিছু কিছু বিশেষ যেগুলি খেলা আছে, সেগুলি তো চায়না কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করছে, এবং দুই দেশের মধ্যে একটা চুক্তিও সম্পন্ন হয়েছে। আশা করছি, আর সত্যি বলতে কি, চায়না থেকে আমাদের নেওয়ার আছে, অনেক দেওয়ার আছে আমাদের সামর্থ্য অনুযায়ী। সেই ক্ষেত্রে বর্তমান সরকার খুবই পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে ক্রীড়াঙ্গনতে এগিয়ে নিয়েছে, এবং চায়না এবং বাংলাদেশের সুসম্পর্কটা আগের মতোই দৃঢ় করার চেষ্টা করছে, এবং চমৎকার সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি যে চায়না থেকে আমরা একটা চমৎকার একটা ট্যুরিজম এবং স্পোর্টসের বড় একটা সাপোর্ট পাবো। এবং চায়না কিন্তু অতীত আমাদের কিন্তু নানা ধরনের কোচ দিয়ে সহযোগিতা করছে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে চায়নার সাপোর্ট পেলে, চায়নার যে টেকনোলজি, টেকনিক যেই এগুলো রয়েছে, সেগুলো যে আমরা যে কোপ করতে পারি, তো আমরা আশা করি 1-1.5 বছর আরও বেটার কিছু পারফরমেন্স মাঠে দেখাতে পারবো। জনাব মোরসালিন, আমরা আবারও আসবো আলোচনায়, নিচ্ছি একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সময় হলো বিরতির, আবার দেখা হবে বিরতির পর।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। আমি শাহানশা রাসেল স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ক্রীড়া ডিপ্লোমেসি বা ক্রীড়া গণতন্ত্র নিয়ে, যেখানে চীন এবং বাংলাদেশ সহযোগিতায় কিভাবে একসঙ্গে কাজ করতে পারে যাচ্ছে আলোচনায়। বেইজিং থেকে আমার সঙ্গে যুক্ত আছেন জিনিয়া, আপনার কাছে আমি আসতে চাই। চীন সবসময় বড় বড় ইভেন্টে বিশ্বকে চমকে দেয়। চীনের প্রযুক্তি, অবকাঠামো এবং খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য সব কিছুতেই। আসলে এই সফলতার পেছনের মূল কারণটা কি? একজন চীনা নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? এবার কাবাডি এবার এশিয়ান বিচ গেমস এর কথা প্রথমে আমি শেয়ার করতে চাই। তো এই এশিয়ান বিচ গেমস এর চলাকালীন আমি তো বাংলাদেশ ডেলিগেশনের অনেক সদস্যদের সাথে ইন্টারভিউ করেছি, এবং ইন্টারভিউতে তারা আমাকে জানিয়েছেন যে তো সাইয়া যে এশিয়ান বিচ গেমস এর যে ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিস সবকিছু তাদের জন্য এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো। সেজন্য টু অ্যান্সার কোয়েশ্চেন, আমার মনে হয় যে প্রধান তিনটি কারণ আছে। প্রথমে তো যে চীন তো একটি বড় চীন একটি যে লং টার্ম পরিকল্পনা আছে। আপনারা কি জানেন যে চীনের এই বছর হচ্ছে তো চীনের পঞ্চদশ পাঁচসারা পরিকল্পনার প্রথম বছর, এবং এই পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে একটি শক্তিশালী ক্রীড়া দেশ গঠনে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটা শুধু তাই নয়, তো ইনফ্রাস্ট্রাকচার এবং প্রশিক্ষণ সাইট এবং নানা ধরনের বিষয়ে তো যে অনেক বিনিয়োগ করেছে। আর দ্বিতীয় ব্যাপার হলো তো বিজ্ঞান ও প্রযুক্তি। কারণ তো আসলে তো বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারে তো যে অনেক বিনিয়োগ করেছে, যেমন ক্রীড়াদের জন্য AI তাদের পারফরমেন্স গবেষণা করা এবং তাদের জন্য প্রশিক্ষণ সাইট প্রদান করা, এইগুলো তো আসলে তো ক্রীড়াদের জন্য অনেক ভালো যে শর্ত প্রদান করতে পারে। আর আর আমার মনে হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি শক্তিশালী যে যুব ভিত্তি। কারণ তো চীনের লোক সংখ্যা বেশি, এবং চীন আসলে তো যুব ক্রীড়াবিদদের জন্য অনেক ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য অনেক গুরুত্ব দেয়। সেজন্য যুব ক্রীড়াবিদদের জন্য একটি ভালো পরিবেশ, একটি ভালো প্রশিক্ষণ শর্ত প্রদানের জন্য চীন অনেক উন্নয়নের যে কাজ করেছে। সেজন্য চীন এবং প্রশিক্ষণ সাইট নানা ক্ষেত্রে তো চীন অনেক কাজ করেছে। এই গৌরব যে তিনটি কারণ হচ্ছে আমার মনে হয় যে প্রধান কারণ কেন চীন সাকসেসফুল টুর্নামেন্ট আয়োজন করতে পারে। যিনি, আপনাকে ধন্যবাদ। আমি বৃষ্টি আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এখন যে অবস্থা, বা আপনি বিভিন্ন আন্তর্জাতিক গেমগুলো খেলছেন, বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে, তাতে কি মনে হয় যে আমাদেরকে সফলতার আরও শিখরে পৌঁছাতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি এই মুহূর্তে? যে উদ্যোগটা নিচ্ছে সরকার এবং এখন যে পর্যায়ে আছে, এটা যদি এই কাজটা যদি চলমান থাকে, অবশ্যই আমরা চায়না, ইন্ডিয়া, ইরান আমরা ঠিক ওদের বিট দিতে পারবো, যদি এই উদ্যোগগুলো যদি চলমান থাকে। আমি যতটুকু জানি চীন, ইন্ডিয়া, ইরান আমাদের কাবাডিতে এরা এখনো পর্যন্ত বেস্ট। আমরা র্যাঙ্কিংয়ে 3য় নম্বরে আছি। আমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেখানে আমরা র্যাঙ্কিংয়ে 3য় নম্বরে হয়েছে বাংলাদেশ। সেখানে আমি যতটুকু ভিডিও অ্যানালাইজ করে জানছি এবং কোচের মাধ্যমে বা আমাদের ফেডারেশনের মাধ্যমে, যে ইন্ডিয়া, ইরান, চাইনিজ টাইপ আমাদের থেকে টেকনিক্যাল দিক থেকে এবং এগিয়ে আছে। যেটা বাংলাদেশের এই যে টেকনিক্যাল সাইডের দুর্বলতার জায়গাগুলো, এটাকে কাটিয়ে ওঠার জন্য তো আমাদের সঠিক আমাদের অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার প্রয়োজন আমাদের। যেমন আমরা কিন্তু গ্রাম থেকে যখন উঠে আসি, কাবাডি বিশেষ করে আমাদের কাবাডি গ্রাম অঞ্চলে হাডুডু নামে পরিচিত। সেখানে আমরা যখন আমরা কিন্তু ইনডোর গেমস খেলি, যেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে আমরা ম্যাটে প্র্যাকটিস করার সুযোগ পাই। কিন্তু প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে কিন্তু আমাদের ম্যাটের কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমরা মাটিতে খেলতে খেলতে সেখানে মাটিতে আমরা নিজেদের মতো করে খেলি। তেমন কোনো কোচের ব্যবস্থা নাই, যে কোনো একটা বিষয়ে অভিজ্ঞতার জন্য কিন্তু আমাদের সেরকম অভিজ্ঞ একটা কোচের প্রয়োজন হয়। আমরা জেলার থেকে যেভাবে শেখানো হয়, শুধু
ধরা মারা এগুলাই শিখি, কিন্তু এটা আসলে এখনো ধরা মারার অবস্থায় নাই। এটা একটা টেকনিক্যাল পর্যায়ে চলে। শুধু বালুতে যেমন শক্তির প্রয়োজন, ম্যাটে কিন্তু শক্তির থেকে টেকনিক্যালের বেশি প্রয়োজন। আর এই টেকনিক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। আমরা শুধু ধরামারা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে এসেছি, আমাদের ওই অভ্যাসটা থেকে গেছে। এখন আমাদের ওইটা মানে মানে রেখে কাটিয়ে উঠে আমাদের টেকনিকের দিক থেকে আমাদের একটু ফোকাস দিতে হবে। আমরা যে অনেক পিছিয়ে আছে তা না, আমরা এখন যে আমরা পরপর আমাদের পরপর 4টে রেজাল্ট আনছি আমরা বাংলাদেশ কাবাডিতে, এটা অবশ্যই একটা গৌরবের বিষয়। জি, এখন আমরা মনে করি যে উদ্যোগটা নিচ্ছে, আমরা যদি শুধু আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা যদি আমরা একটু বাড়াইতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। একজন নারী হয়ে আপনারা এত প্রতিকূলতার মধ্যে একটা জাতীয় দলে খেলছেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনছেন, এটা অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয়। বৃষ্টি, আমরা কথা বলছিলাম, এই পর্যায়ে নিতে হবে একটি বিরতি, আসবো আবার বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনায় চায়না ফোকাস। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। আমি শাহানশা রাসেল স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ক্রীড়া ডিপ্লোমেসি বা ক্রীড়া গণতন্ত্র নিয়ে, যেখানে চীন এবং বাংলাদেশ সহযোগিতায় কিভাবে একসঙ্গে কাজ করতে পারে যাচ্ছে আলোচনায়। মোরসালিন ভাই, যেটা উনিও বলছিলেন, বৃষ্টি বলছিলেন যে আমাদের গ্রামাঞ্চলে বা শহর পর্যায়ে বিভিন্ন জেলা শহরগুলোতে ম্যাটের ব্যবস্থা যদি থাকতো তাহলে একদম রুট লেভেল থেকে হয়তো তারা এই জায়গাগুলোতে এক ধরনের অভিজ্ঞতা পেয়ে যেত আর কি। আর বাংলাদেশের সরকার, বিশেষ করে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি খেলাকে বা স্পোর্টসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং স্কুল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার উনি আয়োজন করছেন, তার ইস্তেহারেও এটা আছে। এবং তিনি কিছুদিন আগে সংসদ অধিবেশনে ওই কথা বলেছেন যে তার এই বিষয়গুলোতে কাজ করার আগ্রহ আছে এবং তিনি সেটা করবেন। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আমাদের কিভাবে এই জায়গাগুলোকে আরও রুট লেভেলে বাড়ানো যেতে পারে? পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে কক্সবাজারের মতো এত বড় একটা বিচ থাকা সত্ত্বেও আমরা বিচ গেমসগুলোতে আসলে আমাদের প্লেয়াররা এক্সপার্ট না বা অভিজ্ঞতার জায়গাগুলো কম, তো আমরা কেন এগুলোর প্র্যাকটিস করছি না? এই উদ্যোগগুলো কেন নেওয়া হচ্ছে না? প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষদের স্পোর্টসে যতটা ইজি, নারীদের ক্ষেত্রে খুব কঠিন। প্রথমত সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, ধর্মীয় প্রতিবন্ধকতা রয়েছে, তারপরে পরিবার থেকে একটা সাপোর্ট পাওয়াটার একটা রয়েছে, তারপরে আপনার খেলার মাঠের একটা নিরাপত্তার একটা ব্যবস্থার একটা অভাব থাকা মানে আমরা লক্ষ্য করি। তো এইসব কারণে কিন্তু মেয়েদের কিন্তু স্পোর্টসে উঠে হাঁটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তারপরেও কিছু কিছু ফ্যামিলি তাদের আগ্রহের কারণে কিন্তু এই আমাদের অল্প বিস্তর মানে নারী ক্রীড়াবিদরা আমরা পাচ্ছি। হ্যাঁ, দেখুন আপনার টপ লেভেলের খুব কিন্তু বাংলাদেশে পাবেন না। হ্যাঁ, তো সেখান থেকে যে তারা যে এত কষ্ট করে উঠে আসছে, সে কিন্তু তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। সেই সঙ্গে বর্তমান সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে যে তাদের ভাতা 1 লাখ টাকা করে দিচ্ছে। সেক্ষেত্রে একটা চমৎকার একটা উদ্যোগ। তাতে হলো কি, তারা যে 1 লাখ টাকা পাচ্ছে, তাহলে আর আমাদের স্পোর্টসে দেখবেন 80% পরিবার কিন্তু খুবই মানে নিম্ন মধ্য ফ্যামিলি বা এরও থেকে উঠে আসে, যেখানে তাদের সংসার চালাবে, স্কুলে যাবে, ওই জগৎটা কিন্তু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে বর্তমান সরকার যে 1 লাখ টাকা দিচ্ছে ক্রীড়াবিদদের, অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এবং বর্তমান সরকার তাও বলছে 3 মাস পর পর এটা রিভিউ হবে যে কি হয়। সেই ক্ষেত্রে কিন্তু ফেডারেশনগুলির আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমাদের অধিকাংশ ফেডারেশন কিছু কিছু ব্যক্তিকার কারণে ইমেজ সংকটে ভুগছে। এটা আপনি বিভিন্ন পত্রপত্রিকা দেখছেন, সে প্রশ্নে আমি যাচ্ছি না। এটা বর্তমানে একটা কমিটি আর একটা রিশফল করার একটা চলছে প্রক্রিয়া, আমি সে প্রসঙ্গে যাব না। আমি যাব যে আমাদের ফেডারেশনগুলি বেশিরভাগ তারা নির্দিষ্ট 12টা মাসের মধ্যে ঠিকমতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে পারে না, তারপরে লিগ করতে পারে না ঠিকমতো।
সেই ক্ষেত্রে আপনি যখন 3 মাস পর পর একটা টুর্নামেন্টের পর যে তাদের যোগ্যতা বাছাই করা, এটা কিন্তু একটা জটিল আকার ধারণ করবে। সেক্ষেত্রে ফেডারেশনগুলির দরকার জাতীয় টুর্নামেন্ট বা লিগ টুর্নামেন্টের বাইরেও আরও নতুন নতুন কিছু টুর্নামেন্ট করার সুযোগ করলে তাহলে ওই 3 মাস পর পর তাদের যোগ্যতাটা পাবে এবং বাইরে রোটেশনে যারা ভালো করে তারা নিয়মিত পাবে, আর যারা পিছিয়ে পড়ে আরও নতুনদের উঠে আসার সুযোগ থাকবে, তাতে একটা ভালো সুযোগ। এখানে আমার একটা দ্বিমত প্রশ্ন রয়েছে। আপনি যখন প্লেয়ারদের 1 লাখ টাকা করে দিচ্ছেন, প্লেয়ারদের তৈরি করছে কে? কোচ। তো কোচের ক্ষেত্রে আপনি একটা বিশেষ সুবিধা রাখবেন না? আমাদের দেশের কোচরা কিন্তু প্রফেশনাল না। এই প্রফেশনাল না হওয়ার কারণে কিন্তু আমরা ক্রীড়াঙ্গন পিছিয়ে রয়েছি। সেই ক্ষেত্রে যদি কোচদের আপনার প্রফেশনাল করতে হয়, সেক্ষেত্রে কোচদেরও যদি আপনি প্রতি মাসে 1 লাখ টাকার ব্যবস্থা করে দেন, কারণ কোচদের মাধ্যমে তো প্লেয়ার উঠছে, তারও একটা সম্মানের ব্যাপার রয়েছে, তাকে তো সম্মানিত করা যায়। সে যখন দেখবে আমার মাধ্যমে হচ্ছে আমি পাচ্ছি, তাতে আমার একটা ক্ষোভ আসবে, একটা হতাশা নামবে, তারপরে যেই স্পিডে তার চলার কথা সেই স্পিডে চলবে না। সেই ক্ষেত্রে কিন্তু কোচদেরও এই বিষয়টা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনা রাখা দরকার। এই দুটির আগে আরও একটা মানে আমাদের নিশ্চিত করবে খেলার পরিবেশ। সেই খেলার পরিবেশ যদি আমরা নিশ্চিত না করতে, তার আমার কোচ প্লেয়ারদের যত আমরা মানে আর্থিক সুবিধা দেই, সুযোগ সুবিধা কিছু হবে না। তারা এই কোচ এবং প্লেয়ারদের আগে সবার আগে একটা আদর্শ ক্রীড়া ভেন্যু দরকার। আমাদের ফুটবল, ক্রিকেট, হকি, শুটিং, সাঁতার এরকম ফেডারেশনগুলো ছাড়া 80% ফেডারেশন কিন্তু নিজস্ব কোনো ভেন্যু নাই। আর যেটা হকি কাবাডিতে ভালো করছে, এবং কাবাডি আমাদের জাতীয় খেলা, সেটা কাবাডির কিন্তু যে ভেন্যুটা রয়েছে সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। না, এটা তো অবশ্যই আমাদের জাতীয় খেলা। সেক্ষেত্রে আমার দরকার হলো যারা ক্রীড়া নীতি নির্ধারক আছেন, যারা অভিভাবক আছেন আমাদের ক্রীড়া, তাদের প্রথম আমার ব্যক্তিগত অভিমত, প্রথমে একটা আদর্শ ক্রীড়া ভেন্যু দরকার। কোচদের আন্তর্জাতিক মান সম্পন্ন করার জন্য বহির্বিশ্ব বা বহির্বিশ্ব থেকে বাংলাদেশে এক্সপার্ট নিয়ে এসে তারা আরও আধুনিক টেকনিক্স এগুলি জানার একটা সুযোগ করে দিবে। তারপরে কোচ প্লেয়ারদের নিয়ে নার্সারিং করতে হবে। এই 3টি সমন্বয় যখন এক হবে, তখন আমরা বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাব। কিন্তু আমরা কিন্তু লক্ষ্যের চুক্তি কিন্তু পিছনে তাকাচ্ছি না। আর আরেকটা হচ্ছে যে বিচ গেমস নিয়ে বললেন, সেটা হলো বাংলাদেশ আমরা তো বিশ্বের বৃহত্তম একটি সমুদ্র সৈকত আছে কক্সবাজারে। সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু খেলায় বিচ গেম হচ্ছে, ফুটবল হচ্ছে, মাঝে মাঝে ক্রিকেটেরও খেলা দেখতে পারবেন, ভলিবল হচ্ছে, তারপরে কাবাডি হচ্ছে, টুকটাক হচ্ছে। কিন্তু একটাকে সেতু বন্ধন করার জন্য যে একটা পরিকল্পনা রূপরেখা করার, সেটা এখন কিন্তু করছে না। তো আমি যতটুকু শুনেছি এবং কিছুদিন আগে আমি যখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব লিজেন্ড ব্যাডমিন্টন তারকা, লিজেন্ড ব্যাডমিন্টন প্লেয়ার এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, উনি এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব পদে জোবায়দুর রহমান রানা, ওনার সাথে আমি আলাপ প্রসঙ্গে বলছিলাম যে আচ্ছা, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন এশিয়ান বিচ গেমসে পাঠাচ্ছেন, কিন্তু আপনারা তো বাংলাদেশে তো বিচ গেমসে না, তো এই ক্ষেত্রে আপনাদের কী চিন্তা চেতনা রয়েছে? তখন বলল যে যখন আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক যে সানিয়াতে এই রাষ্ট্রীয় সফরে যে 3 দিনের সফরে ছিলেন, সেখানে তিনি বিভিন্ন ভেন্যুগুলি পরিদর্শন করেছেন, তারপরে চায়নার এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করেছেন। সেই ক্ষেত্রে তাদের একটা নির্দেশনা দিয়েছে একটা রূপরেখা তৈরি করতে বাংলাদেশে কিভাবে বিচ গেমসটাকে প্রচলন করা যায়। সেই ক্ষেত্রে হচ্ছে কি, ওরা যেখানে বিচ গেমসে খেলে আমাদের দেশের বালি আর ওদের দেশের বালি কিন্তু এক না। আচ্ছা, সেখানে আমরা একটা টেকনিক্যাল প্রবলেম পড়ে যাব। যদি আমাকে ইন্টারন্যাশনালিভাবে বাংলাদেশ বিচ গেমস আয়োজন করতে হয়, সেতে ওই বালুগুলি বাইরের দেশ থেকে এদেশে আনতে হবে। আচ্ছা, যে কক্সবাজারের যে বালি আছে, ওই বালিতে এই গেমস বিচ গেমস আয়োজনের না। সেক্ষেত্রে নীতি নির্ধারক দুটো ভাবছে যে কিভাবে করা যায়। মাননীয় প্রতিমন্ত্রীর সফরকালে চুক্তি হয়েছে এবং এটার বাস্তবায়ন হলে নিশ্চয়ই এটার আরও বড় পরিসরে কাজ হবে এবং এটাই হয়তো বা আশা করা যায় খুব শীঘ্রই এটার একটা ফল পাওয়া যাবে। আমারও বিশ্বাস, যে এখন প্রতিমন্ত্রী যিনি দায়িত্ব রয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু খুবই ক্রীড়াবান্ধব, উনি কিন্তু তার ইশতেহারে যে অংশ নিয়েছে 3 মাস আগে বাস্তবায়ন করে ফেলছে। তাতে আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করছি, দেখছি বা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তাতে আমার বিশ্বাস ওই চলমান ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারে
এবং এগিয়ে যেতে পারছে, সেক্ষেত্রে আশা করি তার পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এবং হয়তো 1-2 বছর পরে সেটির প্রতিফলন হয়তো আমরা কিছু দেখতে পাবো। জি, ধন্যবাদ মোরসেলিন ভাই। জিনিয়া যেটা বলছিলেন যে চীনেও পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, শরীরচর্চা এবং ক্রীড়া, এবং বাংলাদেশের সরকারও যথেষ্ট ক্রীড়া বান্ধব বেশ কিছু স্কুল পর্যায়ে তিনি উদ্যোগ নিচ্ছেন। তারপরে নতুন করে স্পোর্টস চালু করেছেন, যেখানে আসলে স্পোর্টস এর আগে কখনোই ছিল না। তো এই উদ্যোগগুলা এবং এই যে ক্রীড়াদের খেলোয়াড়দের ভাতা দেয়া, এগুলো নিশ্চয়ই আমাদের এই ক্রীড়া বান্ধব দেশ করতে আরও সহায়ক হবে। যিনি আমি আপনার কাছে আসতে চাই যে আপনি তো সানিয়াতে ছিলেন, বিচ গেমসে বাংলাদেশের পারফরমেন্স দেখেছেন, আপনি কি মনে করেন বাংলাদেশের অ্যাথলেটিক্স বা কাবাডি দলের পারফরমেন্স চীনা মিডিয়া বা দর্শকদের কেমন লেগেছে? এবং আরেকটি প্রশ্ন, ক্রীড়া ও সংস্কৃতির এই আদান প্রদানকে কিভাবে আরও গভীর করা যায়, যাতে ঢাকা বেইজিং সম্পর্কটা আরও এগিয়ে যাবে বলে আপনি মনে করছেন? সানিয়াতে আমি তো নিজের চোখে দেখেছি তো বাংলাদেশ বিচ কাবাডি কত জনপ্রিয়, এবং বিশেষ করে উইমেন্স টিম। তো যদিও চীনা দর্শকরা তো প্রথমবারের মতো এই খেলাটি কাছ থেকে দেখছিলেন, তারা দ্রুতই এর প্রতি আকৃষ্ট হন, এবং তো অনেকেই তো সেমিফাইনালের যে আগের খেলাগুলো তো দেখতে আসেন, কারণ বাংলাদেশ টিম তো মানে অংশ নিয়েছেন, এবং চীনা গণমাধ্যমও ব্যাপক প্রচার করেছিল। আমার মনে আছে যে চাইনিজ তাইপেই এবং বাংলাদেশ টিমের মধ্যে একটি মানে সেমিফাইনালের আগে ম্যাচটি আছে, এবং সেদিন মানে অনেক দর্শক এবং মিডিয়া উপস্থিত ছিলেন, এবং আমার মনে হয় তো ভাষাকে অতিক্রম করার এটাই তো ক্রীড়ার একটি শক্তি। এবং আর একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, তো মোরসালিন ভাইয়া উল্লেখ করেছেন যে বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জোবাইরুর রহমান রান্না, যখন আমি তার সাথে সাক্ষাৎকার করি, তিনি আমাকে বলেছিলেন যে যখন তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার একজন চাইনিজ কোচ আছেন, এবং তিনি বলেছেন তো অনেক আগেই যে ইতিমধ্যে মানে শুরু করেছে বাংলাদেশকে তো ক্রীড়া ক্ষেত্রে মানে সহায়তা দিয়ে আসছে। তো এই ইতিহাস আসলে অনেক চীনা জার্নালিস্ট এবং চীনারা এই ইতিহাস আসলে জানে না, কিন্তু আমার মনে হয় এইটা আসলে খুবই, এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর, এবং খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে তো আদান প্রদান গভীর করতে আমি বিশ্বাস করি আমরা কিছু ক্ষেত্রে মানে কাজ করতে পারি। কোচ বিনিময় কর্মসূচি এটাই প্রথম। আমার মনে হয় কোচ বিনিময় সূচি পুনরায় চালু করা অথবা সম্প্রসারণ করা, বিশেষ করে সেই সব খেলায় তো যেখানে বাংলাদেশের যে শক্তি বা সম্ভাবনা আছে, যেমন বিশেষ করে কাবাডি। আপনারা কি জানেন যে চীনের একটি মানে চীনাদের শৈশবের খেলা, তার নাম হচ্ছে তো ইগো মূর্তি ধরে নামক একটি খেলা আছে, এটাই ঠিক মানে কাবাডির মতো একটি খেলা। সেজন্য আমার মনে হয় এটা অবশ্যই তো জনগণের মধ্যে আদান প্রদানকে শক্তিশালী করবে, আর উভয় দেশের গণমাধ্যমের গণমাধ্যমগুলো তো যৌথভাবে ক্রীড়া তথ্যচিত্র নির্মাণ করতে পারে। যেমন তো এশিয়ান বিচ গেমসে আমার সাথে যে বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোরসালিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ক্রীড়া ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা আছে, এবং আমি বলতে চাই যে আসলে তো সংস্কৃতি এবং খেলাধুলা মূলত একই পরিবারের অংশ, এবং তিনি আসলে ক্রীড়া ছাড়া সংস্কৃতিতে অনেক খুব আগ্রহী, এবং আমি বিশ্বাস করি আমি একজন চীনা সাংবাদিক হিসেবে এবং তিনি একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে আমরা দুজন আসলে সহযোগিতা করতে পারি, যৌথভাবে প্রবন্ধ লিখতে পারি এবং প্রকাশ করতে পারি। আর তারপর এছাড়া আমি বিশ্বাস করি যে বার্ষিক পারস্পরিক সফরের মাধ্যমে একটি যুব ক্রীড়া জোট কর্মসূচি প্রতিষ্ঠা করতে পারে। আমিও উল্লেখ করেছি যে চীনের যে যুব ক্রীড়াবিদ ভিত্তি খুব শক্তিশালী, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ও যুব ক্রীড়াবিদদের জন্য লালন পালনে খুব গুরুত্ব দেয়। এই উদ্যোগগুলি তো বাস্তবায়ন করা ফেলেই তো ঢাকা বেজিং সম্পর্ক আরো যে শুধু আন্তঃসরকারি সহযোগিতা থাকবে না, বরং তো প্রতি মানুষের যে হৃদয়ের একটি বন্ধনে পরিণত হতে পারে, এবং খেলাধুলা আমাদের দুই দেশের সম্পর্ককে আরো স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী করতে পারে। জি, ধন্যবাদ জিনি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেটা মোরসালিন ভাই হয়তো একমত হবেন। উনি বলেছেন যে সাংবাদিকরা যৌথভাবে কিছু
প্রকাশনা করতে পারে, যেটা চীনা মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়াতে প্রকাশ হতে পারে আসলে, এবং আরও বেশ কিছু উনি পয়েন্টের কথা বলেছেন যেগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। আমার মনে হয় যে এই আলোচনার শুরু আজকে, এবং আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব এবং কীভাবে ক্রীড়াক্ষেত্রকে দুদেশের সেতু বন্ধনের একটি মাধ্যম করা যায় সেটা নিয়ে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জিনিয়া, বৃষ্টি এবং মোরসালিন। প্রিয় দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে খেলার মাঠ শুধু জয় পরাজয়ের নিয়ামক নয়, এটি দুটি দেশের সংস্কৃতি, বন্ধুত্ব এবং গভীর সহযোগিতার আদান প্রদানের একটি সেতু হিসেবে কাজ করতে পারে। এবং আজকের আলোচনা থেকে এটাই প্রমাণিত হলো, এবং এই আলোচনা এখানেই শেষ না, এটা আরও এগিয়ে যাবে এই আশা করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।